আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে শেষ মুহূর্তের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত বাধ্য হয়েছিলেন। আর এই কথা আমার নয়, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞ এবং বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক। তাদের মতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কার্যত কোনো বিকল্প ডোনাল্ড ট্রাম্পের সামনে ছিল না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান বিষয়ক পররাষ্ট্রনীতি বিশ্লেষক তিতা পার্সি আল জাজিরাকে তার সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করত, তাহলে তা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করত। বিশেষ করে দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা এবং অর্থনৈতিক প্রভাব এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। জনাব বিশেষজ্ঞ তার বক্তব্যে উল্লেখ করেন, শুরুতে ট্রাম্প কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেও বাস্তবে পরিস্থিতি ছিল অনেক বেশি জটিল। ইরানের জ্বালানি অবকাঠামো বা বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের হামলা হলে তেহরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত আনতে পারত, যা বিশ্ববাজারে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি করত। বিশ্লেষকদের মতে সম্ভাব্য এই ঝুঁকি থেকে বেরিয়ে আসা ট্রাম্প প্রশাসনের জন্য জরুরি হয়ে পড়ে। তাই আগে থেকেই কড়া হুমকি দিয়ে নিজেদের অবস্থান প্রদর্শনে তারা চেষ্টা করে, যাতে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কৌশলগতভাবে নিজেদের বিজয় হিসাবে দেখানো যায়। যদিও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির ইস্যুটি নিজেদের বিজয় হিসাবে দেখানোর চেষ্টা করছে, তবে আল জাজিরার বিশ্লেষণ বলছে বাস্তবে এই চুক্তির শর্তাবলী অনেকটাই ইরানের প্রস্তাবিত যে পরিকল্পনা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন যে আলোচনায় ইরানের 10 দফা প্রস্তাবের ভিত্তিতেই এগোবে, যা পরিস্থিতিকে একটি বাস্তবসম্মত দীর্ঘ সমাধানের দিকে নিয়ে যেতে পারে। মানে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং যুদ্ধ থামানোর যে 10 দফা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব মেনেই কিন্তু যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি করেছে। আর এই 10 দফা প্রস্তাবের বাস্তবায়ন ইরানের এই যুদ্ধ থেকে বিজয় নিশ্চিত করার মতো। 10 দফা প্রস্তাব অনেকটা বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র মেনে নিয়ে এই যুদ্ধবিরতির চুক্তিতে গেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন ইরানের এই 10 দফা প্রস্তাব বাস্তবায়নযোগ্য। প্রশ্ন হলো, এই 10 দফা প্রস্তাবে আসলে কি আছে? এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রকাশিত তথ্য অনুযায়ী ওয়াশিংটনকে দেওয়া যে 10 দফা প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে, তা কার্যকর হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। 10 দফা প্রস্তাবের প্রথম প্রস্তাবই হলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ এখন ইরানের সশস্ত্র বাহিনীর সরাসরি তদারকিতে থাকবে। তেহরান এই আন্তর্জাতিক জলপথকে একটি নিয়ন্ত্রিত করিডোর হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছে। এটি এখন আর উন্মুক্ত নয়। এখান দিয়ে কোনো জাহাজ প্রবেশ করতে হলে ইরানের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, বেরোতে হলেও অনুমতি নিয়ে বেরোতে হবে। সেটি উপসাগরীয় সকল দেশকেই করতে হবে। ইরানের দ্বিতীয় শর্ত হলো নিষেধাজ্ঞা ও পারমাণবিক অধিকার। ইরানের উপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার এবং তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি আন্তর্জাতিকভাবে মেনে নেওয়ার শর্ত। ইরানের পক্ষ থেকে তৃতীয় শর্তে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো থেকে মার্কিন যুদ্ধকালীন যত বাহিনী রয়েছে, সামরিক সরঞ্জাম রয়েছে, যত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা কিছুই রয়েছে, সকল কিছুই স্থায়ীভাবে সরিয়ে নিতে হবে। বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি থেকে শুরু করে এই উপসাগরীয় দেশগুলোর ভেতর যত যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সকল কিছু প্রত্যাহার করতে হবে। চতুর্থ দফায় শর্তে বলা হয়েছে জাতিসংঘের ভেতর থেকে ইরানের উপর বর্তমানে যত ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, সেটা অর্থনৈতিক হোক, কূটনীতিক হোক, যত নিষেধাজ্ঞা রয়েছে, সেই জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 5 নম্বর শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণ করার কারণে ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বা নীতিগত ক্ষতি, তার ক্ষতিপূরণ দিতে হবে। আন্তর্জাতিকভাবে একটি নিরপেক্ষ টিম গঠন করে এটির মূল্যায়ন করা হবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তার একটি আর্থিক মূল্য নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সেই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পরের শর্তে ইরান পরিষ্কার করেছে হরমুজ প্রণালীতে তারা ট্রানজিট ফি হিসাবে টোল আদায় করবে এবং এটা একসঙ্গে তারা ওমানের সঙ্গে যৌথভাবে আদায় করবে। আর এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত। বর্তমান পৃথিবীর প্রায় 30% জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। প্রতিটি জাহাজে বর্তমানে অভিযোগ রয়েছে ইরান প্রায় $20 লক্ষ বা $2 মিলিয়ন করে তারা এই টোল ফি আদায় করে। এখন এই সিস্টেমটি যদি পার্মানেন্ট ভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে বিশ্ব জ্বালানি ব্যবস্থায় তেলের দাম ঠিক যেইভাবে বাড়বে, ঠিক সেইভাবে ইরানের রাজস্ব আয়ের একটা বড় ধরনের উৎস তৈরি হবে, যেখান থেকে ইরান বিলিয়ন ডলার প্রতি বছর আয় করতে পারবে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘকালীন এই শর্তগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বলতে পারেন অনেকটা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছে তারা এটা বাস্তবায়ন করবে। আর এর পরপরই কিন্তু যুদ্ধবিরতি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণে যেমনটা উঠে এসেছে যে যুক্তরাষ্ট্র অনেকটা বাধ্য হয়ে ইরানের এই 10 দফা পরোক্ষভাবে সম্মতি দিয়ে যুদ্ধবিরতিতে এসেছে। মানে এছাড়া আপাতত কোনো কিছু তাদের করার নেই, পরিস্থিতি অত্যন্ত জটিল। তবে এখানে অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে এই 10 দফা মানবে না, কারণ যদি তারা এই 10 দফা মেনে নেয়, তাহলে প্রথম দিকেই তারা মানতে পারত যুদ্ধ ছাড়াই। আর বর্তমান পরিস্থিতিতে এটা মেনে নেওয়া ইরানকে সরাসরি বিজয় হিসাবে ঘোষণা দেওয়ার শামিল। এই ক্ষেত্রে অনেক সামরিক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র মূলত সময় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি
পুরোপুরিভাবে অগোছালো। মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে, রাডার সিস্টেমগুলো কাজ করছে না, লজিস্টিক সাপোর্টে তাদের মিসাইল এবং অস্ত্রেরও সংকট রয়েছে। আর এই সকল কিছু তারা নতুন করে রিবিল্ড করতে চায়, আর এই রিবিল্ড করার জন্য কিছুটা সময় দরকার। আর এই জন্যই হয়তো যুক্তরাষ্ট্র এই 10 দফা যে প্রস্তাব রয়েছে তার সকলগুলোই পরোক্ষভাবে আপাতত এগ্রি করে একটা যুদ্ধবিরতির চুক্তি করেছে। যে যুদ্ধবিরতির চুক্তি টিকতে নাও পারে সেটা সরাসরি ইরানও কিন্তু বলেছে। ইরান বলেছে যে ট্রিগারে এখনো আমাদের আঙুল রয়েছে, যদি যুক্তরাষ্ট্র এমন কোনো কিছু করে যেটা ইরানের স্বার্থ বিরোধী বা ইরানে হামলার মতো, সাথে সাথে পাল্টা জবাব দেওয়া হবে। এখন এই যে 10 দফা মেনে নিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি করলো, এটি যদি আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তি হয় বা এই কাঠামোতেই হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি প্রতিক্রিয়া হবে বা ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে? দেখুন, ইরান পরিষ্কার শর্ত দিয়েছে যে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্টের যে ক্ষমতা রয়েছে সেটা তার দেশেই থাকবে এবং এই ক্ষমতা ব্যবহারের যে আইনি বৈধতা সেটা দিতে হবে, জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এছাড়াও হরমুজ প্রণালী তাদের নতুন কন্ট্রোলে থাকবে এবং তারা টোল আদায় করবে। এই সকল কিছুই কিন্তু উপসাগরীয় দেশগুলোতে যে আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের তা সরাসরি চ্যালেঞ্জ করে। কারণ এই সকল দেশগুলোর নিরাপত্তার গ্যারান্টার হিসাবে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণের অর্থ তাদের অস্ত্র বিক্রি করে আদায় করে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে সরাসরি অর্থায়নও করা হয়, যদিও সেটা কোনো দেশই স্বীকার করে না। এখন এত অর্থ বা এত অস্ত্র ক্রয় করেও যদি হরমুজ প্রণালীতে ইরানকে ট্যাক্সে দিতে হয় এই উপসাগরীয় দেশগুলোর জাহাজকে, তাহলে এই সার্বিক পরিস্থিতিতে সুপার পাওয়ার হিসাবে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যেমনটা সহজে বলে দিয়েছেন যে এটা বাস্তবায়নযোগ্য, বাস্তবে বিষয়টা আরো অনেক জটিল। পেন্টাগনকে এক্ষেত্রে অনেক কিছুরই দর কষাকষি করে সমাধান করতে হবে। দেখার বিষয় 10ই এপ্রিল পাকিস্তানের ভেতর ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে আসলে কি রেজাল্ট আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।